আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটা ক্লাস দেব, যে ক্লাসের মাধ্যমে এই টপিকটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রতি বছর প্রত্যেকটা স্টুডেন্টকে, বিশেষ করে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলি, যে এই সাবজেক্টটা তোমার সব থেকে সহজ মনে হয় ওই সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি পরিমাণ ফোকাস দিবে, যাতে ওই সাবজেক্টের এ প্লাস আপাতত কোনোভাবেই তোমার মিস না হয়। সেমভাবে আমি বলবো যে ইংরেজি দ্বিতীয় পত্রের যেই টপিকটা তোমার কাছে সব থেকে সহজ মনে হয় ওই টপিকে তোমাকে বেশি ফোকাস দিতে হবে, যাতে ওই টপিক থেকে এক নাম্বারও তোমার এদিক ওদিক না হয়, পুরো নাম্বারটা তুমি পাও। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যেমন ধরো বাংলা, ইংরেজি সারা বছর এগুলোকে আমরা অবহেলা করি, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট নিয়ে পড়ে থাকে। পরবর্তীতে পরীক্ষার পর দেখা যায় ওই বাংলা ইংরেজিতেই সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয়েছে। এই যে একটা পাঞ্চুয়েশনে আমরা সারা বছর কি ভাবি যে পাঞ্চুয়েশনটা একদমই সহজ, পরীক্ষার আগে ওই একদিন দেখলে হয়ে যাবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সহজটা ভুল করে আসছি। একবার ইজি ছিল, একটু দেখলেই পারতাম, তারপরে ভুল করে আসছি। পাঞ্চুয়েশনে তুমি টোটালি পুরো নাম্বারটা তুলতে পারবে, সেইটা আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাকে নিশ্চিত হয়ে তারপরে এখান থেকে বেরোতে হবে। কারো যদি ইচ্ছা থাকে যে ক্লাসটা টেনে দেখবো, এখনই বেরিয়ে যাও, এই ক্লাস তোমার দেখার প্রয়োজন নাই। কেউ যদি মনে করো না ভাই আপনার এক ভিডিওর মাধ্যমে এই পাঞ্চুয়েশনের টোটাল প্রবলেমটা ক্লিয়ার করতে চাই, তাহলে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে টোটালি মনোযোগ সহকারে দেখবে। পাঞ্চুয়েশনের টোটাল 11টা একদমই পানির মতো সহজ নিয়ম। এই 11টা নিয়ম জানলেই পাঞ্চুয়েশনে 100% প্রশ্ন তুমি পরীক্ষার হলে কমন পাচ্ছ, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। প্রথমত আমরা যদি 1 নাম্বার নিয়মটা দেখি, এই দেখো 1 নাম্বার নিয়ম হচ্ছে ফুল স্টপ নিয়ে। বাক্যের কোথায় ফুল স্টপ বসাতে হয় বলো তো? সাধারণত বাক্যটা শেষ হলে আমাকে কি বসাতে হবে? ফুল স্টপ বসাতে হবে। এখন বাক্যের শেষেই যে শুধুমাত্র ফুল স্টপ বসে এরকম কোনো মানে আছে? ফুল স্টপ তো আর অন্য জায়গায় বসতে পারে। একটু আমরা দেখে নিই, সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ বসে, এটা আমরা সবাই জানি। এছাড়াও কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপে বসে, কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ, যেমন ধরো MA এটা একটা ডিগ্রি, BA একটা ডিগ্রি, এখানে কিন্তু ফুল স্টপ ব্যবহার হয়েছে। তারপরে দেখো BSc এখানেও ফুল স্টপ ব্যবহার হয়েছে, USA এখানেও ফুল স্টপ ব্যবহার হয়েছে। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শর্ট ফর্মে ওই ফুল স্টপ দিয়ে শর্ট ফর্মটা বোঝাতে হয়, যে MA এইটা, BA এইটা। অর্থাৎ শর্ট ফর্ম বলতে কি বুঝি? শর্ট ফর্মটা হচ্ছে একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপটা বোঝাতেই আমাকে এখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা ফুল স্টপের নিয়মটা কি শিখলাম? বাক্য শেষ হলে, সেটা যদি প্রশ্ন রিলেটেড বাক্য না হয়, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে বাক্যটা শেষ করে আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো। ফুল স্টপ শুধুমাত্র বাক্য শেষেই হয় না, কোন ওয়ার্ডের শর্ট ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ বসাতেও ওইখানে আমরা ফুল স্টপ ব্যবহার করব। ক্লিয়ার? এবার 2 নম্বর নিয়মে আসি, কোমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল স্টপের একটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন তুমি যে পরীক্ষার হলে, বোর্ড পরীক্ষার হলে পেতে চলেছ, সেটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিলাম। কোমা নিয়ে একটা প্রশ্ন বা একাধিক প্রশ্ন যে তুমি পরীক্ষার হলে পেতে চলেছ, এইটা আমি 100% শিওর দিলাম। পাঞ্চুয়েশনে তোমার এইগুলো আসবেই, এর ব্যবহারগুলো আসবেই। কোমার কয়েকটা ব্যবহার আছে, এই প্রত্যেকটা ব্যবহার তোমাকে জানতে হবে। তুমি যদি একটাও মিস করো, তাহলে পরীক্ষার হলে এই কোমা রিলেটেড যে কোশ্চেনগুলো আসবে বা যেগুলো বসাতে বলবে, এগুলো তুমি পারবে না। প্রত্যেকটা নিয়ম একদমই সহজ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বাক্য যখন লিখি, যখনই ইংরেজি প্যাসেজ লিখি, প্যারাগ্রাফ লিখি, যে কোনো কিছু লেখার ক্ষেত্রে আমাকে এগুলো ইউজ করতে হয়। এটা প্রত্যেকটাই আমাকে ইউজ করতে হয়। ওইগুলোই জাস্ট আমি একটু এই ভিডিওর মাধ্যমে ঝালিয়ে নিব, যাতে 1 নাম্বারও আমার এখান থেকে মিস না হয়। ঠিক আছে? কোমার ক্ষেত্রে দেখো, কানেক্টরের পরে আমরা 3 দিন আগে কানেক্টরের একটা ক্লাস দিয়েছিলাম, মনে আছে তো? কানেক্টর কি কি মনে আছে তো? সেই কানেক্টরের পরে কোমা বসে। যেমন ধরো হাউএভার, বাক্যের প্রথমে যদি হাউএভার থাকে কোমা দিবে, দেয়ারফর থাকলে কোমা দিবে, তারপরে বিসাইড থাকলে কোমা দিবে। বাক্যের প্রথমে নাও থাকতে পারে, বাক্যের এমন এক জায়গা অংশ থাকলো যেখানে এই কানেক্টরটা ইউজ হয়েছে, এই দেয়ারফরটা ইউজ হয়েছে। বিসাইড হতে পারে, ইনফ্যাক্ট হতে পারে, ফাইনালি হতে পারে, অন দা আদার হ্যান্ড হতে পারে। এর যে কোনো একটা কানেক্টর যদি বাক্যে থাকে, তাহলে ওইটার পরে তোমাকে একটা কি বসাতে হবে? কোমা বসাতে হবে। তারপরেরটা দেখো, ধারাবাহিক কিছু আলাদা করতে, ধারাবাহিক কিছু, সোহেল
সোহেল, রহিম, করিম, আকাশ, জাফর, এই রিলেটেড যে আমি নামগুলো বললাম, এই নামগুলোকে আমি একের পর এক লিখে যেতে পারবো। লিখলে কি হবে, তাহলে যদি আমি মাঝখানে যদি কমা না ইউজ করি তাহলে রহিম সোহেল হবে। মানে ওইটার আমি আলাদা আলাদা করে একটু থেমে থেমে উচ্চারণ করতে পারবো না। যখনই একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে অল্প কিছু সময় বিরতি দিতে হয়, অল্প কিছু সময়, এই অল্প কিছু সময় বিরতির ক্ষেত্রেই ওই কমাটা ব্যবহার হবে। যখনই আমি ধারাবাহিক কোনো কিছু বোঝাবো, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা এবং আপেল, এইভাবে যখন বুঝাবো তখন ওই প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে একটা করে কমা হবে, অর্থাৎ ধারাবাহিক কোনো কিছু বোঝালি। যেমন ধরো উদাহরণ হিসেবে ম্যাঙ্গো, ব্যানানা, প্রত্যেকটার পরে কিন্তু একটা করে কমা। অ্যাপেল, লাস্টেরটার আগে শুধুমাত্র একটা অ্যান্ড, অরেঞ্জ বানানে ই হবে, লাস্টেরটার আগে শুধুমাত্র একটা অ্যান্ড হবে, বাদ বাকিগুলো সবগুলো কমা ইউজ করতে হবে। তারপরে একটা উদাহরণ দেখো, উই স্টাডি বাংলা, তারপরে দেখো কমা, তারপরে ইংলিশ, তারপরে লাস্টেরটার আগে শুধুমাত্র অ্যান্ড, অর্থাৎ লাস্টেরটার আগে শুধুমাত্র অ্যান্ড হবে, বাদ বাকি সিরিয়ালের ক্ষেত্রে তোমাকে কমা দিয়ে দিয়ে ওইগুলো সিরিয়াল করতে হবে। অর্থাৎ ধারাবাহিক কোনো কিছু বোঝালেই ওইখানে মাঝখানে আমাকে কমা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে এই রিলেটেড একাধিক প্রশ্ন তোমার পরীক্ষার হলে থাকতে পারে, এইগুলোর অ্যান্সার করবে। এই নিয়মটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিয়ম, ঠিক আছে? কারো কথা কোটেশনে লিখলে রিপোর্টিং ভার্বের আগে সবচেয়ে বেশি এটার ব্যবহার তারা বলতে পারবে যারা ন্যারেশনটা টোটালি বুঝেছে, যারা ন্যারেশনটা টোটালি ক্লিয়ার করতে পেরেছে। যদিও আমরা ন্যারেশনের ক্লাস এখনো দেই নাই, খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা আসবে। ন্যারেশন যারা বুঝে তারা জানে যে ন্যারেশনে সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলো থাকে। এই দেখো, এই ধরনের এই রিলেটেড সেন্টেন্সগুলো তুমি ন্যারেশনে পাবে। সাধারণত কারো কথা কোটেশনে লিখলে, এই যে কোটেশন, এই কোটেশনে কারো কথা লিখলে রিপোর্টিং ভার্বের আগে একটা কমা বসে। বুঝতে পেরেছো? এইখানে কমা ইউজ করতে হবে। হি সেইড এর পরেই তোমাকে এখানে কমা ইউজ করতে হবে। যদি প্রশ্নে কমা না দেওয়া থাকে তাহলে তুমি এখানে কমা সুন্দর করে বসিয়ে নিবে। পরবর্তী দেখো, ইয়েস নো এর পরে কমা বসে। ইয়েস নো বাক্যের শুরুতে মনে করো ইয়েস দেওয়া আছে, ছোট হাতের ইয়েস দেওয়া আছে, এখানে অনেকগুলো ব্যাপার আছে। ওই ইয়েস এর ওয়াইটা প্রথমত তুমি বড় হাতে লিখবে, তারপরে ইয়েস লেখার পরেই কমা দিয়ে তারপরে বাকি অংশটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? যদি নো থাকে প্রথমে তাহলে নোটা বড় হাতে দিবে, নো দিয়ে কমা দিয়ে তারপরে বাকি অংশটা স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ ইয়েস নো থাকলে এখানে কমা ইউজ করতে হবে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন লিখি না, ইজেন্ট হি, এই ধরনের বাক্য যখন বলি তারপরে তো সাধারণত প্রশ্নবোধক চিহ্ন বসে, কিন্তু এই ট্যাগ কোশ্চেনের আগে যে সেন্টেন্সটা আছে না, যেখানে সেন্টেন্সটা শেষ হয়েছে, ট্যাগ কোশ্চেন বসানোর আগে ওইখানে তোমাকে কমা ইউজ করতে হবে। যখন তুমি লিখবে ইজেন্ট হি, যখন তুমি লিখবে এই লেখার আগে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্স শেষে এখানে তোমাকে কমা ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? পরবর্তী দেখো, কাউকে ডাকলে, আমি ডাকলাম রহিম, তুমি কি আমাকে এই কাজটা করে দিতে পারবে? এইভাবে যখন ডাকি, ওই যে রহিম বললাম না, ওই রহিমের পর একটা কমা হবে, ঠিক আছে? অর্থাৎ কাউকে ডাকলে বা কোনো সাহায্য চাইলে বা কোনো কিছু করতে বললে ডেকে প্রথমে যে ডাকটা দিলাম ওই ডাকের পরে কমা হবে। বুঝতে পেরেছো? পরবর্তী নিয়মটা দেখো, সেন্টেন্সের শুরুতে বড় অংশ অর্ধেক অংশ থাকলে কমা বসে। এটা আমি একটু বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। একটা সেন্টেন্সে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট, একটা হচ্ছে বড় পার্ট আর একটা ছোট পার্ট। প্রথম যে বড় পার্টটা আছে, একটা সেন্টেন্সের ভিতর দুইটা পার্ট থাকলে প্রথম এই বড় পার্টের পরে সুন্দর করে একটা কমা হবে, তার পরবর্তীতে দ্বিতীয় পার্টটা আবার স্টার্ট হবে। যদি বাক্যে এরকম থাকে যে দুইটা পার্ট আলা একটা সেন্টেন্স আমি পেয়েছি, মাঝখানে কোনো কিছু বসানো নাই, কিন্তু একটা পার্ট শেষ করে মনে হচ্ছে আরেকটা পার্ট শুরু করলো, ওইখানে মাঝখানে আমি কি বসিয়ে দিব? কমা বসিয়ে দিব। বুঝতে পেরেছো? এই হচ্ছে টোটালি কমার নিয়ম। এই কয়েকটা নিয়ম মাথায় রাখলে পরীক্ষার হলে কমা রিলেটেড যে কোশ্চেনগুলো 100% আসবেই, ওইগুলোর অ্যান্সার আমি একদম ইজিলি করতে পারবো। পরবর্তী 3 নাম্বার দেখো, কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি, পরীক্ষার হলে থাকবেই। এই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে প্রশ্ন থাকবেই। এই প্রশ্নবোধক চিহ্ন সাধারণত আমরা কোথায় বসে বলো তো? কোনো কিছু যখন দেখি বাক্যে প্রশ্ন করা বুঝিয়েছে তখন আমরা এই প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি। অর্থাৎ বাক্যে প্রশ্ন করা বুঝিয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? বাক্যে প্রশ্ন করা বুঝিয়েছে সেটা বুঝতে হলে আমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড জানতে হবে। ডাব্লিউএইচ দিয়ে, সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন বাক্যগুলো শুরু হয়, যেমন হু, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুম, এই রিলেটেড ওয়ার্ড যখন প্রথমে থাকে তখন ওই বাক্যটায় কি বোঝায়? প্রশ্ন করা বোঝায়। এই রিলেটেড ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হলেই তখন ওইটা শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। এছাড়াও আরো ব্যতিক্রমী নিয়ম আছে, যেমন ধরো আর ইউ হ্যাপি, এই রিলেটেডও হতে পারে। অর্থাৎ প্রশ্ন বুঝিয়েছে এমন যে কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তবে ডাব্লিউএস কোশ্চেনগুলো যে থাকে এগুলোই আমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে, এগুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, এইগুলো মাথায় রাখবে। অর্থাৎ প্রশ্ন করা বোঝালে প্রশ্নবোধক চিহ্ন, সেখানে হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, হুম,
যে কোনো কিছু থাকতে পারে, এইটা দিয়ে ওয়ার্ড শুরু হলে ওটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, এতটুকু জাস্ট মাথায় রাখবে। 4 নম্বরে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক বুঝো, বড় করে একটা দাঁড়িয়ে দিয়ে নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এই এক্সক্লেমেশন মার্ক তোমাকে বাক্যে ইউজ করতে হবে, বাক্যে যদি ইমোশন বা স্ট্রং ফিলিং বোঝাতে এইটা তোমাকে ইউজ করতে হবে। ইমোশন বা স্ট্রং ফিলিং এই রিলেটেড কোনো কিছু যদি বাক্যের ভিতর বোঝায় তাহলে ওইখানে তোমাকে এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে। যেমন ধরো বাক্যের প্রথমে আছে হুররে, এই হুররের পরে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে হবে। এলাস, এক্সক্লেমেশন মার্ক। পরবর্তীতে ব্রাভো, স্টপ, এক্সক্লেমেশন মার্ক। এছাড়াও বাক্যের মাঝে অর্থাৎ কোনো একটা বাক্যে যদি অনুভূতি রিলেটেড করে কিছু বোঝায়, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, এইটার পরে প্রশ্নবোধক চিহ্ন আর হবে না, এইটার পরে হবে এক্সক্লেমেশন মার্ক। এইটার পরে তোমাকে এক্সক্লেমেশন মার্ক ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? পরবর্তী নিয়মে আসি, কোলন। এই দেখো কোলন, আমি একটু ক্যামেরার বাইরে চলে আসছি, কারণ কি জানো হোয়াইট বোর্ডে ক্লাসটা অনেক কষ্ট, তারপর আমাকে নিতে হচ্ছে, কারণ কি এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা খুব শীঘ্রই হোয়াইট বোর্ড থেকে স্মার্ট বোর্ডে চলে যাবো, তার জন্য একটু সময় লাগবে, কিন্তু এতদিন একটু কষ্ট করে তোমাকে ক্লাস করতে হবে। কোলন দেখো, আমাকে দেখতে হবে না, শুধুমাত্র বোর্ডের এইগুলো দেখা গেলেই হয়েছে। অনেক সময় লেখাগুলো ছোট হয়ে যায়, কারণ আমাকে একটা বোর্ডে পুরো ক্লাসটা আটাতে হবে, সেক্ষেত্রে আমাকে এই লেখাগুলো ছোট করতে হবে। এখানে দেখো কোলন, কোলন বলতে আমরা কি বুঝি? দুইটা ডট, একটা ডট এইভাবে উপরে আরেকটা ডট নিচে, এটা হচ্ছে কোলন। এই কোলনটা কোথায় বসাতে হবে? যখন কোনো বাক্যের শেষে তালিকা, ব্যাখ্যা, উদাহরণ দেওয়া হয় তখন এই কোলনটা ব্যবহার করা হবে। অনেক শিক্ষার্থী বলতে পারে ভাই উপরে 5 নাম্বারটা বাদ গেছে, সেমিকোলন। হ্যাঁ ওইটাই আসছি, আমি আগে কোলনটা বুঝিয়ে দিই। কোলন হচ্ছে যখন কোনো বাক্যের পরে তালিকা, ব্যাখ্যা, উদাহরণ এরকম কোনো কিছু বোঝাবে তখন তোমাকে কোলন ব্যবহার করতে হবে। অর্থাৎ মনে করো আমি একটা বাজারের লিস্ট করছি, এই বাজারের লিস্ট করার প্রথমে লিখেছি আমাদের বাজার আনতে এই বিষয়গুলো লাগবে, যেমন ধরো ওই যেমনের পরে কোলন বসবে, ঠিক আছে? এইভাবে কোনো একটা উদাহরণ দিচ্ছি, কোনো একটা কিছুর উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণের আগে, উদাহরণটা শুরু করার আগে আমাকে কোলন ইউজ করতে হবে। যেমন ধরো আই নিড 3 থিংস, আই নিড 3 থিংস, এই 3 থিংসের পরেই আমাকে কোলন ইউজ করতে হয়েছে। পরবর্তীতে আমি সেই উদাহরণটা দিচ্ছি, পেন, বুক অ্যান্ড ব্যাগ। ওকে, আবার এই কোলনটা সময়ের ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে। সময়ের ক্ষেত্রে যেমন ধরো 5টা 30, মাঝখানে কিন্তু ওই কোলন ব্যবহার হয়েছে, এই দেখো দুইটা ফোঁটা। 10টা 30 কোলন ব্যবহার হয়েছে। কোলনগুলো সাধারণত এই রিলেটেড জায়গাগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবার 5 নম্বরে আসি, সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে এই যে ডট দিয়ে বা ফোঁটা দিয়ে নিচে কমা, এটা হচ্ছে সেমিকোলন। এই সেমিকোলন কোথায় ব্যবহার করবে একটু খেয়াল করে দেখো। দুইটা সম্পর্কযুক্ত বাক্য একসাথে লেখা হয় কিন্তু মাঝখানে কোনো কনজাংশন অ্যান্ড বাট সো থাকে না, তখন বাক্য দুইটা যোগ করতে সেমিকোলন ইউজ হয়। সহজ নিয়ম। কনজাংশন বলতে আমরা কি বুঝি? বাক্যের মাঝে সম্পর্ক স্থাপন করে, অ্যান্ড, বাট, অর, সো এই রিলেটেড যে কোনো কিছু হতে পারে। যখন দুইটা সম্পর্কযুক্ত বাক্য একটা সেন্টেন্সে থাকে এবং এই দুইটা বাক্যের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য কোনো ধরনের কোনো কনজাংশন ব্যবহার করা হয় না, তখন এই দুইটা বাক্যের সম্পর্ক স্থাপনের জন্য কি ব্যবহার করতে হবে? এখানে সেমিকোলন ব্যবহার করতে হবে, অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করতে হবে। উদাহরণ হিসেবে দেখো, আই ওয়াজ ট্রাইড, I went to bed early, অর্থাৎ দেখো I was tried এই বাক্যের সাথে এই অংশটুকু কিন্তু জড়িত, I went to bed early, অর্থাৎ দুইটা একটা অংশ আরেকটা অংশের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এই সম্পর্ক বোঝানোর জন্য মাঝখানে কোনো ধরনের কোনো কনজাংশন ইউজ হয়নি। এখন কনজাংশন না ইউজ হওয়ার কারণে আমরা কি করব? আমরা এখানে সেমিকোলন বসিয়ে দিব। আশা করি সেমিকোলনের নিয়মটা বুঝতে পেরেছো। পরবর্তী দেখো কোটেশন মার্ক। কোটেশন মার্কটা আমাদের ন্যারেশনে সবচেয়ে বেশি ইউজ হয়, কারো ডিরেক্ট স্পিচ লেখার ক্ষেত্রে কোটেশন মার্কটা ইউজ করতে হয়। যদি বাক্যের ভিতর দেখো যে কারো ডিরেক্ট স্পিচ দেওয়া আছে তাহলে ওইটাকে তোমাকে কোটেশনে আটকাতে হবে। উদাহরণ হিসেবে মাদার সেইড, এই সেইডের পর তো কোমা হবে, কোমার নিয়মে আমরা সেটা শিখেছি। এই স্টাডি রেগুলারলি, এইটা যখন দেওয়া থাকবে যে মাদার সেইড স্টাডি রেগুলারলি, তখন তোমাকে এটা কোটেশনে আটকাতে হবে, অর্থাৎ কারো ডিরেক্ট স্পিচ আমাকে কোটেশনে আটকাতে হবে। সেক্ষেত্রে স্টাডি রেগুলারলি আমি কি করেছি? কোটেশনে আটকিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা শিক্ষার্থী মাথায় রাখবে, যখনই তুমি কোটেশন ইউজ করবে, এই কোটেশনের মাঝে প্রথম যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে, এটা মাথায় রাখবে। এটা না করলে কিন্তু এখানে ভুল যাবে, এটা সবসময় বড় হাতের দিতে হবে। ওকে, পরবর্তীতে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে আমরা যে নিচে কমা শিখেছি না, এই অ্যাপোস্ট্রফির এইটা হচ্ছে উপরের দিকে হবে, এরকম, ঠিক আছে? উপরের দিকে হবে। এই অ্যাপোস্ট্রফি হচ্ছে কারো অধিকার বোঝাতে এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করতে হবে। ওই রহিমের বই, বইটা কার? রহিমের, ওই বইয়ের উপর তার অধিকার আছে। করিমের কলম, সোহেলের জামা,
সোহেলের পাঞ্জাবি, এই মুহূর্তে আমি পাঞ্জাবি পরে আছে না, এটা আমার পাঞ্জাবি, সোহেলের পাঞ্জাবি। এই ধরনের অধিকার বোঝাতে ওই অ্যাপোস্ট্রফিটা ব্যবহৃত হবে, অধিকার বোঝাতে। যেমন ধরো আমি উদাহরণ হিসেবে দিয়েছি রহিমস বুক, রহিমের সাথে একটা এজ যুক্ত হয়েছে, মানে কি রহিমের বই। এখন রহিমের সাথে একটা এস যুক্ত হয়েছে, এই এসটা যখনই আমি যুক্ত করব তখন এই উপরে এস এর আগে বা রহিম এবং এস এর মাঝখানে উপরের দিকে আমাকে কি করতে হবে, অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, অর্থাৎ কারো অধিকার বোঝাতে সেইখানে আমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। তারপরে আরো কিছু ব্যতিক্রমী আছে, যেমন ধরো শর্ট ফর্ম ডন, ডু নট, এটাকে যখন আমি শর্ট করব তখন ডন্ট হয়ে যাবে, এই ডন্টের ক্ষেত্রে তোমাকে এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করতে হবে। যখন ডাজ নট কে আমি শর্ট করব তখন ডাজেন্ট হয়ে যাবে, এখানে তোমাকে এই অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। ডিড নট কে যখন শর্ট করব তখন ডিডেন্ট হয়ে যাবে, এখানে তোমাকে অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। আশা করি এই অ্যাপোস্ট্রফির ব্যবহার বিধি তুমি শিখতে পেরেছো। এর পরবর্তীতে এখানে আমরা 8টা নিয়ম শেষ করলাম, আর 3টা নিয়ম আছে ওইখানে। এর পরবর্তীতে আমি এই 3টা নিয়ম তোমাদেরকে দেখাবো। এই 3টা নিয়ম মানে এখানে প্রত্যেকটা নিয়মই একদমই ইজি, এই 11টা নিয়ম মাথায় রাখলে পরীক্ষার হলে অ্যান্সার করা একদমই সহজ। এইবার আমরা 9 নম্বর নিয়মটা শিখবো। 9 নম্বর নিয়মটা হচ্ছে হাইপেন। হাইপেন ইউজ করো না বাক্যের মাঝে, এই যে এরকম করে যেটা দিই ওইটা হচ্ছে হাইপেন। এই হাইপেন দুইটা ওয়ার্ড যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন ধরো ওয়েল একটা ওয়ার্ড আর নন একটা ওয়ার্ড, এইটাকে যখন আমি একসাথে ওয়েল নন করব তখন ওইখানে মাঝখানে হাইপেন ব্যবহার করতে হবে। পার্ট টাইম, পার্ট একটা ওয়ার্ড, টাইম একটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে যখন যুক্ত করব তখন মাঝখানে আমাকে হাইপেন ব্যবহার করতে হবে, অর্থাৎ পার্ট টাইম। এই রিলেটেড ওয়ার্ডগুলো যুক্ত করতে মাঝখানে হাইপেন ইউজ করা হয়। 10 নম্বরে ব্র্যাকেট, অতিরিক্ত তথ্যের ক্ষেত্রে ব্র্যাকেট ব্যবহৃত হয়। অতিরিক্ত তথ্য বলতে বোঝো, আমি একটা সিম্পল উদাহরণ দিই। যেমন ধরো আমি এইচএসসি 25 যারা ফেল করেছে শিক্ষার্থীদেরকে তাদের সাজেশন দিচ্ছি। আমি লিখেছি এইচএসসি 2025 সাজেশন, অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীদের সাজেশন। এখন আমি একবার এইচএসসি 25 লিখেছি, তারপরে আবার বোঝানোর স্বার্থে অতিরিক্ত তথ্য হিসেবে অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীদের সাজেশন লিখছি। আমি যদি লিখতাম এইচএসসি 25 সাজেশন তাও কিন্তু হতো। আমি অতিরিক্ত তথ্য অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছি। এই অকৃতকার্য বা ফেল করা শিক্ষার্থী অতিরিক্ত তথ্যটা ব্র্যাকেটের ভিতর হবে। উদাহরণ হিসেবে এখানে যদি বলি সোহেল লিভস ইন ঢাকা, বাক্য হয়ে গেল। কিন্তু এই সোহেলটাকে এইটাকে বোঝাতে আমি এখানে মাই কাজিন ব্যবহার করেছি। এখন এই মাই কাজিনটা ব্র্যাকেটের মধ্যে হবে, এই ব্র্যাকেটটা এই অতিরিক্ত তথ্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে, ঠিক আছে। 11 নম্বরে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার সাধারণত আমরা জানি যে বাক্যের শুরুতে সাধারণত বড় হাতের অক্ষর হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়। শুধুমাত্র কি বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে? বাক্যের শুরু ছাড়া কি ক্যাপিটাল লেটার ইউজ হয় না? এখন বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ হবে, এইটা সবাই আমরা মাথার ভিতর নিয়ে পরীক্ষার হলে চলে যাই, দৌড় দিয়ে চলে যাই যে আমি তো জানি এই ক্যাপিটাল লেটার কোথায় ইউজ করতে হবে, এইটা আমাকে পড়তে হবে না। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে তোমাকে এই ক্যাপিটাল লেটারটা ইউজ করতে হবে, অথচ প্রশ্নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই শুরুতেই একটা ক্যাপিটাল লেটার বসিয়ে দিই বড় হাতের অক্ষর, আর বাদ বাকি পুরো জায়গা ভুল করি। এই ভুলটা করা যাবে না। বাক্যের শুরু বাদেও ক্যাপিটাল লেটার ইউজ হয়। যেমন ধরো কোনো নামের ক্ষেত্রে যদি নাম দেওয়া থাকে নামটা বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে। জায়গা, কোনো জায়গার নাম দেওয়া আছে ওইটা শুরু হলে বড় হাতের অক্ষর হবে। দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, এই ধরনের দেশের ক্ষেত্রে বা এই ধরনের না যে কোনো দেশের ক্ষেত্রে ওই শুরুটা বড় হাতের অক্ষরে হবে। দিন, সানডে, স্যাটারডে, মানডে, এই দিনের ক্ষেত্রে শুরুটা বড় হাতের অক্ষরে হবে। মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মাসের শুরুটা বড় হাতের অক্ষরে হবে। উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ধরনের যে আমরা উৎসব রিলেটেড যে কথা ওয়ার্ডগুলো ব্যবহার করি এগুলোর ক্ষেত্রেও বড় হাতের হবে। আয় সবসময় বড় হাতের হয় যখন আয়টা একা থাকে, ঠিক আছে। এই আয়টা যখন একা থাকবে অর্থাৎ আয়ের সাথে কোনো কিছু থাকবে না, এই আয়টা সবসময় বড় হাতের হবে, এই বিষয়টা মাথায় রাখবে। শিরোনাম, কোনো কিছু শিরোনাম দিতে গেলে তখন ওইটা আমাকে বড় হাতের দিতে হবে। বইয়ের নাম, কোনো বইয়ের নাম একটা প্যাসেজে দেওয়া আছে বা আমাকে পরীক্ষার হলে একটা প্যাসেজ দিল যেখানে বইয়ের নাম উল্লেখ করা আছে, সেটা যদি ছোট হাতে থাকে ওই বইয়ের নামটা তোমাকে বড় হাতের দিয়ে বোঝাতে হবে। এই রিলেটেড অর্থাৎ বাক্যের শুরু বাদেও এই রিলেটেড জায়গাগুলোর ক্ষেত্রে আমাকে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই টোটাল 11টা নিয়মই যথেষ্ট পাঞ্চুয়েশনে 100% নাম্বার কনফার্ম করার জন্য, অর্থাৎ তুমি টোটাল নাম্বারটা পাবে এই 11টা নিয়ম মাথায় রাখলে। এবং 11টা নিয়মের 11টাই একদম পানির মতো সহজ নিয়ম, যে নিয়মগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এর পিডিএফ কপিটা আমাদের 310 টাকার কোর্সে দেওয়া থাকবে, এখান থেকে তুমি সংগ্রহ করে নিতে পারবে। শুধুমাত্র এর পিডিএফ না, প্রত্যেকটারই পিডিএফ কপি এখানে দেওয়া থাকবে। অবশ্যই সেই পিডিএফটা সংগ্রহ করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।